স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। রাজ্যে চলা উচ্ছেদ নিয়ে মাদানির বিরোধিতা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। কে মাদানির বাহাদুরি কেবল কংগ্রেস শাসনের, বললেন হিমন্ত। শিলচরে ফের আটক ভুয়া চিকিৎসক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ আটক করল ভুয়া চিকিৎসক মীর হোসেন আহমেদ বরভূইয়াকে। শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গুণদিশানন্দজির হাতে ধরে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন মহিলা ছাত্রাবাসের শিলান্যাস। উধারবন্দের পানগ্রাম এলাকায় ওভারলোড টুকটুক দুর্ঘটনাগ্রস্ত। এমবিআই দেখে পালানোর চেষ্টা করলে মাঝ সড়কে পাল্টি খায় টুকটুকটি। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট 1 প্যাকেজ 3,480 টাকার জায়গায় মাত্র 899 টাকা। 35টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে 400 টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট 2 প্যাকেজ 4,450 টাকার জায়গায় মাত্র 1,369 টাকা। 87টি টেস্ট। ফিট 1-এর সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c গত 3 মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে 400 টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ 8,055 টাকার জায়গায় মাত্র 2,399 টাকা। 95টি টেস্ট। ফিট 2-এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন 9330686441। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবারে বিস্তারিত খবর। রাজ্যে চলা উচ্ছেদ নিয়ে মাদানির বিরোধিতা। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। কে মাদানির বাহাদুরি কেবল কংগ্রেস শাসনকালে, বললেন হিমন্ত। রাজ্যে চলা উচ্ছেদ নিয়ে মাদানির বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। মাদানি কে? মাদানির বাহাদুরি কেবল তখনই কাজ করে যখন কংগ্রেস থাকে, আর বিজেপি থাকলে মাদানির সাহসিকতা কাজ করে না। এটা বিজেপির শাসন, এখানে মৌলানা মাদানির আধিপত্য থাকবে না। তিনি আরো বলেন, 3 জন গগৈ উচ্ছেদের বিরোধিতা করছেন, বিপরীতে হাজার গগৈ উচ্ছেদকে সমর্থন করেন। বলেন, পর্যবেক্ষণ করলে দেখা যাবে কতজন উচ্ছেদের পক্ষে। আমাদের আসন্ন সেমিকন্ডাক্টর সুবিধার প্রথম চিপটি আজ নয়াদিল্লিতে সেমিকন 2025-এ প্রদর্শিত হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের খবর। আগামী বছর থেকে জাগিরোর উৎপাদিত চিপগুলি সমগ্র বিশ্বকে উপকৃত করবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। মাদানি কোন হয়? মাদানি কি ভগবান নাকি? তো মাদানির বাহাদুরি কংগ্রেস থাকিলে চলে, বিজেপি থাকিলে মাদানি ফাদানির একো বাহাদুরি নাই। বেশি কৰিলে মই মাদানিক ভৰাই দিম। মাদানিক বেছি কৰিলে ময়ে ভৰাই দিম। CM মইহে, CM মাদানি নহয় নহয়। মই মাদানি ফাদানি কালি উচ্ছেদৰ জেগাত গৈছে 7জনীয়া দল এটা গৈ চাই আহক। উচ্ছেদ কৰি মাটি দখল কৰিলে কিমান বেয়া হ'ব পাৰে তেওঁ নিজে চাই আহিছে না কালি। গতিকে বেলেগক আৰু নকয় যে মাটি দখল কৰ বুলি, কাৰণ এই মানুহবিলাকে চালেহে সিহঁতি কঁপিব যে বিজেপি কেনেকুৱা হয়, যে বিজেপিয়ে যে কাকো ভয় নকৰে। অচিনাকি মানুহ ফৰেষ্টত VGR PGRত থাকিলে এভিকশ্যন হ'বই। হলো নহয়, 3 গগৈয়ে উচ্ছেদৰ বিৰোধিতা কৰিছে আৰু 1000 গগৈয়ে উচ্ছেদৰ সমৰ্থন কৰিছে। 3 জন গগৈ আৰু 1000 গগৈ কাৰ ফালে চাব? আপোনালোকে ফেচবুক খুলি চাওক, 1000 গগৈয়েতো উচ্ছেদক সমৰ্থন কৰি আছে। গতিকে এইবিলাক মাদানি ফাদানি মোক সুধি লাভ নাই, এইবিলাকৰ কোনো ভেলুলেছ বস্তু। কংগ্ৰেছ থাকিলে এইবিলাকৰ ভেলু আছে মোৰ দিনত।
শিলচরে ফের আটক হলো ভুয়া চিকিৎসক। এবার এসএমসিএইচ থেকে পুলিশ আটক করলো ভুয়া চিকিৎসক মীর হোসেন আহমেদ বরভুইয়াকে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল থেকে পুলিশ আটক করল বছর 23-এর মীর হোসেন আহমেদ বরভুইয়া নামের এক ভুয়া চিকিৎসককে। কাটিগড়া গণিরগ্রাম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মীর হোসেন আহমেদ বরভুইয়া নামের ব্যক্তিটি গত 3-4 দিন ধরে এসএমসিএইচ এর ওপিডি বিভাগে ভুয়া চিকিৎসক হিসেবে কাজ করে আসছিল বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে জেলার পুলিশ সুপার নোমাল মাহাতা মঙ্গলবার আয়োজিত এক সংবাদ বৈঠকে ডেকে জানান, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে বসে মীর হোসেন আহমেদ বরভুইয়াকে রোগী দেখার সময় মানুষের মনে সন্দেহ হয়, ফলে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুয়া চিকিৎসক মীর হোসেন আহমেদ বরভুইয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে মীর হোসেন আহমেদ বরভুইয়া স্বীকার করেছে সে একজন ভুয়া চিকিৎসক। মেট্রিক পাস মীর হোসেন আহমেদ বরভুইয়া অনলাইন থেকে একটি স্টেথোস্কোপ গলায় নিয়ে ভুয়া চিকিৎসক হিসাবে রোগীদের দেখছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মঙ্গলবার রোগী দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ে সে। পুলিশ আটক ভুয়া চিকিৎসককে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আটক ভুয়া চিকিৎসক মীর হোসেন আহমেদ বরভুইয়ার বিরুদ্ধে কাছাড় পুলিশ শীঘ্রই কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। যেসব মানুষ চিকিৎসক সেজে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে, পুলিশ এর বিরুদ্ধে আগামীতে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতা। আজি পুৱাই শিলচৰ মেডিকেল কলেজত এজন ভুৱা চিকিৎসক কৰায়ত্ব কৰা হয়। ভুৱা চিকিৎসকজনৰ নাম হ'ল মীৰ হোসেন আহমেদ বৰভুইয়া, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল ইয়াহিয়া বৰভুইয়া, তেওঁ গুণিগ্ৰাম পাৰ্ট 2 কাটিগড়ৰ। এই ল'ৰাজনে 23 বছৰীয়া ল'ৰাজনে যোৱা 3-4 দিন ধৰি 3 দিন ধৰি তেওঁ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ তেওঁ ভুৱা চিকিৎসক হিচাপে আহি OPD ডিপাৰ্টমেণ্টত বহিৰ্ভাগ ডিপাৰ্টমেণ্টত তেওঁ বহি তেওঁ কিছু পেচেণ্ট চাই আছিল। গতিকে দুদিন তেওঁ কোনেও ধৰিব নোৱাৰিলে। আজি পুৱাই তেওঁক সন্দেহজনকভাৱে কিছু লোকে তেওঁক সন্দেহ কৰে যে তেওঁ চিকিৎসক নহয়। লগে লগে আমি আৰক্ষী লোক গৈ তেওঁক লৈ আহে আৰু লগে লগে আমি মানুহজনক যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কৰাৰ কালত এই কথা পোহৰলৈ আহে যে তেওঁ এজন সম্পূৰ্ণ ভুৱা এজন যুৱক। তেওঁ গুণিগ্ৰাম হাইস্কুলত তেওঁ অধ্যয়ন কৰিছে। তেওঁ বৰ্তমানলৈকে জনোৱা মতে তাৰ পৰা তেওঁ মেট্ৰিক পাছ কৰিছে আৰু তেওঁ আহি তেওঁ যিটো ষ্টেথোস্কোপ তেওঁ ব্যৱহাৰ কৰিছে সেইটো অনলাইন যোগে তেওঁ মঙাই লৈছিলে আৰু সেই ষ্টেথোস্কোপটোক তেওঁ ব্যৱহাৰ কৰি ইয়াত শিলচৰ মেডিকেল কলেজত দুদিন ধৰি তেওঁ তাত প্ৰেক্টিছ কৰিছে, ৰোগী চাইছে আৰু আজি পুৱাই তেওঁ পুনৰ ৰোগী চাবলৈ আহোঁতে গাইনী ডিপাৰ্টমেণ্টৰ যিটো OPD আছে তাৰ পৰা তেওঁক কৰায়ত্ব কৰা হয় আৰু বৰ্তমান আমি সোধপোছ অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই যিজন ভুৱা চিকিৎসক আছে তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এটা কথা আপোনালোকক আমি জনাব পাৰোঁ যে এই সংক্ৰান্তে কিছুদিন আগতে আমি এজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিছিলোঁ আৰু তেতিয়াৰ পাছত ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ পৰাও আমালৈ নিৰ্দেশ আহিছে যে এই সংক্ৰান্তে আমি তীব্ৰ দৃষ্টি ৰাখিব লাগে, ছাৰ্ভিলেঞ্চ ৰাখিব লাগিব আৰু সেই ছাৰ্ভিলেঞ্চ ৰাখি যোৱাৰ কাৰণেই এইজন ভুৱা চিকিৎসক আজি ধৰা পৰিছে। গতিকে আৰু এনেকৈ যিসকল চিকিৎসকে এই ধৰণে ভুৱা মানুহক ভুৱা দি তেওঁলোকক চিকিৎসা আগবঢ়াই আছে এই লোকসকলৰ বিৰুদ্ধেও আমি কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু এনেধৰণৰ যি ভুৱা যি মানে প্ৰেক্টিছ আছে এই প্ৰেক্টিছটো সম্পূৰ্ণ বন্ধ কৰিব লাগে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাক ভুৱা চিকিৎসক গ্ৰেপ্তাৰৰ সময়ত নিৰ্দেশ দিছিলে যে এনেধৰণৰ কোনো ধৰণৰ যাতে ভুৱা চিকিৎসাৰ নামত যাতে কোনো আগবঢ়াব নোৱাৰে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব লাগে তাৰ কাৰণে আমাক নিৰ্দেশ তেওঁ দিছিলে। আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াও আমাক নিৰ্দেশ দিছিলে আৰু সেই সংক্ৰান্তে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ আৰু জিলাখনৰ মাননীয় মন্ত্ৰী ডাঙৰীয়াও এই সংক্ৰান্তে আমাক
পৰামৰ্শ আগবঢ়াইছে। গতিকে আমি এই সংক্ৰান্তে আমি তৎপৰ হৈ কাম কৰি আছো আৰু যিসকল লোকে এনেকে ভুৱা দি ৰাইজক চিকিৎসা আগবঢ়াই আহিছে আৰু ৰাইজৰ জীৱনক লৈ খেলা কৰি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সদায় तत्पर हो जाए। जो अभी तक हमारा जो प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है इससे पता चला है कि ये आदमी असम जो जो सिलचर मेडिकल कॉलेज है वहीं पे इससे पहले 2 बार उसने प्रैक्टिस किया है, 2 दिन प्रैक्टिस किया है और वो स्कूटी में लेके गुनेग्राम से आता है और स्टेटोस्कोप लेके और फिर यहाँ घुस के वो प्रैक्टिस करता है। कुछ लोगों ने इनको डाउट नहीं किया क्योंकि कुछ लोग सोचा कि नया कोई पीजी डॉक्टर कोई आया है तो इसलिए, लेकिन थर्ड टाइम जब करने के लिए गया तो इसको पकड़ा गया और उस तरफ हम लोगों ने इसके ऊपर एक्शन लिया। जो पहले जो उसने किया तब लोगों का उतना सस्पेक्ट नहीं हुआ था, लेकिन जो थर्ड टाइम जब उसने इसमें करने के लिए प्रैक्टिस करने के लिए उसने कोशिश किया तब उसने लोगों को संदेह हुआ, बताया, उस तरह हमने पुलिस ने उसको लेके आया और हम उसको पूछताछ कर रहे हैं। हाँ, ईगानी डिपार्टमेंट से इनको हम लोगों ने पकड़ा है। तो देखिए हम अभी अभी थोड़ी देर पहले हम लोगों ने उसको पकड़ के लाए हैं और इसको इन्वेस्टिगेशन हमारा चल रहा है। उसका मोटिव, अल्टीरियर मोटिव क्या है उसके ऊपर हम अभी भी कर रहे हैं, उसके ऊपर हम इन्वेस्टिगेशन कर रहे हैं और जो भी होगा, बट इट इज़ अ वेरी मतलब सीरियस मैटर है और उसके ऊपर हम कार्रवाई कर रहे हैं। एफआईआर आई से और व्यक्तिगतभावे हमें मेडिकल कॉलेजर अध्यक्ष महोदयर লগত কথা পাতিছোঁ, সুপাৰিনটেণ্ডেণ্ট মহোদয়ৰ লগতো কথা পাতিছোঁ আৰু তেওঁলোকে एफआईआर দিছে আৰু সেইমতে আমি কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। देखिए हमारा तो ये है कि हम लोगों ने जितना भी यहाँ पे प्राइवेट हॉस्पिटल्स हैं और सब लोगों को हम लोगों ने उनका जितना भी उनका जो अथॉरिटी है उन लोगों से हम लोगों ने बात किया है और सबको हम लोगों ने अवेयर किया है कि कोई भी डॉक्टर आता है प्रैक्टिस करने के लिए तो वो लोग जैसे उन लोगों को अपने वहाँ पे हॉस्पिटल में अपॉइंटमेंट देते हैं तो अपॉइंटमेंट एक कमेटी होना चाहिए और वहाँ पे गवर्नमेंट रिप्रेजेंटेटिव भी होना चाहिए। जैसे जॉइंट डायरेक्टर हेल्थ का कोई रिप्रेजेंटेटिव हो और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का कोई रिप्रेजेंटेटिव हो और पूरे चीज़ को पूरे वेरिफिकेशन होना चाहिए। उनका सर्टिफिकेट वगैरह जितना है उसको पुलिस वेरिफिकेशन होना चाहिए, उसके बाद ही उसको अपॉइंटमेंट देना। तो ये एक मतलब एक जैसा है कि जीवन का साथ एक खिलवाड़ करना ये बहुत गलत चीज़ है। तो इसलिए हम लोगों ने सबको अवेयर किया और सबको बुला के हम लोगों ने एक उसमें सबको हम लोगों ने ये चीज़ें हमने बता दिया है और उसको फॉलो अप करने के लिए हम हर जगह पे हमारा आदमी हम लोगों सर्विलेंस में रखा है कि जो जो चीज़ें हम लोगों ने बोला है उस चीज़ को फॉलो कर रहे हैं कि नहीं कर रहे हैं। और इस तरफ से जो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से हर तरफ से इसमें मतलब वी आर कीपिंग एन आई ऑन। जो घटना यहाँ पे घटी उससे बड़ा भी घटना घट सकता था, जो भी घटना हुआ है। तो इस तरह से हम लोगों ने हर तरफ से लोगों को अवेयर करने के लिए भी कोशिश किया है और हम आपके माध्यम से भी हम लोगों को बताना चाहेंगे कि जो भी ये जो प्रैक्टिस चल रहा है, गलत प्रैक्टिस चल रहा है, जो मतलब जो कोई फॉर्मल डिग्री नहीं है, कुछ नहीं है, बहुत कम पढ़े लिखे लोग हैं, मैट्रिक पास है, ये लोग एक मतलब जैसे ऑनलाइन से एक स्टेटस को मंगा लेते हैं और प्रैक्टिस करने के लिए कोशिश कर रहे हैं। लोगों को डाउट नहीं होता है। ये चीज़ एक मतलब लाइफ के साथ, जीवन के साथ एक खिलवाड़ है और ये बिल्कुल नहीं होना चाहिए और इसके लिए हम तत्पर हैं। जो भी ऐसा विषय में ये अभी तक ये लोग किया है उसके ऊपर हम लोगों ने हर तरह से एविडेंस कलेक्ट करके उसके ऊपर हम लोगों ने एक्शन लिया। শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজির হাত ধরে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন মহিলা ছাত্রাবাসের শুভ শিলান্যাস হলো মঙ্গলবার। গুরুচরণ রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের তরফে মঙ্গলবার শিলচর জিসি কলেজের কনফারেন্স হলে এক সভার আয়োজন করা হয়। সভার শুরুতে শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজি মহারাজ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো নির্মিত হতে যাওয়া মহিলা ছাত্রাবাসের শুভ শিলান্যাস করেন। এরপর আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথিদের বরণ করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাদ পুরকায়স্থ জিসি কলেজ সহ বর্তমান গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার ক্ষেত্রে কলেজের অবদানকে সাধুবাদ জানিয়েছেন। সরকারের PM USHA প্রকল্পের আওতায়
প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া মহিলা ছাত্রাবাসে শিলচর সহ প্রতিবেশী বিভিন্ন এলাকার ছাত্রীরা আগামীতে উপকৃত হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে এই ছাত্রাবাস এক মাইল ফলক স্পর্শ করবে বলেও এদিন আশা ব্যক্ত করেন সাংসদ কনাদ পুরকায়স্থ। তিনি আরও জানান, শিক্ষার বিকাশ সহ বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্পে তিনি কাজ অব্যাহত রেখেছেন। রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি বরাকের রেল যোগাযোগ, সড়ক পরিষেবা ও বিমানের নাইট ল্যান্ডিং নিয়ে সদনে কথা বলেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের হাত ধরে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে ধরে বরাকের উন্নত যোগাযোগ ব্যবস্থায় আগামীতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও এদিন জানিয়েছেন তিনি। সভায় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়, লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ ও রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সঙ্গে বন্ধুত্বের মতো ব্যবহার করবে, সাহায্যে এগিয়ে যাবে। যদি এই রকম হয় তাহলে জানতে হবে যে সে ঠিক মতো পথে এগোচ্ছে এবং সে তার চরিত্রটা ঠিক মতো তৈরি হচ্ছে। যে ছাত্রীদের জন্যে হস্টেল ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেখানে যারা আসবে তাদের সবার জন্য প্রার্থনা তারা যেন ঠিক মতো পড়াশোনার পরিবেশে থাকে, নিজেরাও সেই পরিবেশকে সাহায্য করে। একটা কর্তব্য আছে, মাস্টারমশাইয়ের কর্তব্য আছে, ডাক্তারের কর্তব্য আছে, রাজনীতিবিদদের কর্তব্য আছে, বাবার মায়ের সবার কর্তব্য আছে। ছাত্রদের কি কর্তব্য? প্রথমত একটা ছাত্রকে আমরা তখনই ভালো ছাত্র বলবো যে পড়াশোনায় ভালো হবে, যে গুরুজনদের শ্রদ্ধা করবে, বাবা মায়ের কথা শুনে চলবে, আর তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের মতো ব্যবহার করবে, সাহায্যে এগিয়ে যাবে। যদি এই রকম হয় তাহলে জানতে হবে যে সে ঠিক মতো পথে এগোচ্ছে এবং সে তার চরিত্রটা ঠিক মতো তৈরি হচ্ছে। যে ছাত্রীদের জন্যে হস্টেল ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেখানে যারা আসবে তাদের সবার জন্য প্রার্থনা তারা যেন ঠিক মতো পড়াশোনার পরিবেশে থাকে, নিজেরাও সেই পরিবেশকে সাহায্য করে। যে ঐতিহ্যপূর্ণ এক শিক্ষা প্রতিষ্ঠান যার প্রায় 100 বর্ষ পূর্ণ হতে চলেছে, এবং এই দীর্ঘকাল এই কলেজ থেকে শুধু ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবীতে এই বিশ্ববিদ্যালয়, আগে যেটা ওদের কলেজ ছিল, সেই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আমি নিজেও গুরুচরণ কলেজের ছাত্র ছিলাম। আমি 1986-87 গুরুচরণ কলেজ থেকে পড়াশোনা করে আমি বিএসসি এখান থেকে পাশ করেছি। তো এই আজকের যে কার্যসূচি যেটা রয়েছে সেটা কেন্দ্রীয় সরকারের এক প্রকল্প, যেটা পিএম উষা বলে আমরা জানি। পিএম উষা মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান। তার মাধ্যমে আজকে এই গার্লস হোস্টেল নির্মাণ করার জন্য সরকারের পক্ষ থেকে $3 কোটি বরাদ্দ এখানে করা হয়েছে, এবং আমি আশাবাদী এবং সম্পূর্ণ বিশ্বাসী এই যে বিল্ডিং যেটা আজকে শিলান্যাস হলো, সেটা তৈরি হলে মেয়েরা যারা, বিশেষ করে যারা শহরের বাইরে যারা থাকে, তাদের জন্য পড়াশোনা করার জন্য এখানে থেকে পড়াশোনা করার তাদের অনেক সুবিধা এখানে হবে। গার্লস হোস্টেলে প্রয়োজনীয়তা ছিল, মোদীজি 3 কোটি দিয়েছেন। আজকে ভারতবর্ষ বিশ্বের 3য় স্থানে আছে অর্থনীতিতে, 3 নম্বর জায়গায়। 3 কোটি আমাদের জন্য কিছু না।
আজকের সরকারের 3 কোটি 300 কোটি বড় কথা নয়, পরিকল্পনা আরম্ভ হয়েছে। কিভাবে হয়েছে কথা বললে অনেক বলতে হবে, বলতে আমি যাচ্ছি না, কিন্তু এসছি আমরা একটা ছোট্ট অনুদানকে সামনে রেখে, যে অনুদানে 150 জন ছাত্রীকে নিবাসের ব্যবস্থা দেবে, এখানে যতদিন পড়বে তারা থাকবে। আর সবচাইতে ভালো লেগেছে যে আজকের, কারণ আজকের মানে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা ইউনিভার্সিটির অনুষ্ঠান ডেকে এনেছেন আমাদের মহারাজজিকে, দেখেই ভালো লেগেছে। মিশনের প্রতিষ্ঠাতা বা রামকৃষ্ণ মিশনের যিনি অগ্রদূত ছিলেন স্বামীজি বিবেকানন্দ, শিক্ষার ব্যাপারে এই কথাটা সমগ্র বিশ্ব জানে, বলেছেন, you want that education by which correct of mind increase and by which a man can stand on his own feet. আমরা দেখতে পাচ্ছি 4 আহ্বানে তিনি আজ মহারাজ হয়েছেন, কারণ এই কথাগুলো তো তারা হৃদয়ঙ্গম করেই এই পথে এসছেন। ওভারলোড নেওয়ার ফলে রাস্তায় পাল্টি খেলো টুকটুক, এমবিআই কর্মীদের দেখে পালানোর চেষ্টায় দুর্ঘটনাটি ঘটেছে। উধারবন্দের পানগ্রাম এলাকায় ওভারলোডেড একটি টুকটুক পাল্টি খাওয়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমবিআই কর্মীদের দেখে পালানোর চেষ্টা করলে ওভারলোডেড টুকটুকটি রাস্তায় পাল্টি খেয়ে পড়ে। ঘটনায় তেমন বড়সড় কিছু না হলেও চালক সামান্য আঘাত পেয়েছেন। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা তড়িঘড়ি টুকটুক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে টুকটুক দুর্ঘটনার দোষারোপ এমবিআই বিভাগের উপর চাপিয়ে একাংশ মানুষ জানান, অর্থ সংগ্রহের জন্য বিভাগটি মহাসড়কের একটি অংশকে ছোট করে রাখায় দুটি বাহন একসাথে ক্রস করতে পারেনি, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ একাংশ মানুষের। ঘটনার পর এমবিআই ঘটনাস্থল ছেড়ে অন্যত্র সরে গেছে বলেও এদিন জানিয়েছেন তারা। কারণে টুকটুক এলাকায় কন্ট্রোল করতে পারছে না, বাইকের মধ্যে মারি দিয়েছে, আর বাইকের মানুষ বিশেষভাবে আহত হয়েছে। এই দুষ্ট এমবিআই এর কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এমবিআই টোটাল ইললিগাল ভাবে এই মানে এখানে মাঝে কালেকশনও লাগছে, এরপরে এমবিআই ভাগছে, তো এরপরে এমবিআই ভাগছে, এখানে কালেকশন করার কোনো কথা না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমবিআই থাকতো নিয়মে। এখানে 5-6 জন পুলিশ ছিল, পুলিশগুলা বাগিছে, ওইখানে পুলিশ ছিল, পুলিশগুলা অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন পুলিশ আসবে তো দেখবে কি হয়েছে কি না হয়েছে, পুলিশগুলা দেখে পুলিশগুলা চলে গেছে। তারা পারমিট চেক করছে। পুলিশ ওখানে এমবিআই বললে এখানে পুলিশ কমসে কম থেকে 8-10 জন বা 10 জন 12 জন যতজন পুলিশ এখানে খাড়া আছিল। হ্যাঁ, আর বাজে টিপার না টিপার কিতা বড় গাড়ি আর আওয়াজ পরে বড় গাড়ি মানে তারা সিগনাল দিচ্ছেন, বড় গাড়ি বাগিত করিয়া ওদিকে দিছে কাটিয়া, ওদিকে কাটার লগে লগে দিছে ও টুকটুকি গেলে ওদিকে কাটিয়া, আবার সরুটিকে কাটার বাদে আমি কই দিতাম, আমি আইয়া অটোর পিছনে মারিয়া আমার বাইক অফিসে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক আইছে অন্য। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুলিশ আইন আগে আইয়া সপ্তাহ দোকান লাইসেন্স দোকান পুলিশ সামনে আইয়া উঠাই সপ্তাহ করো, পুলিশ অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে পুলিশ বাকি গেলা কেন থেকে বলো যা আমার আপনি বাকিল ততজন পুলিশ আসলা, পুলিশ এখন বাকিলা কেন তারা এখন একটা ফার্স্ট এড করাই লাগবো, তো
ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় ফ্রন্টিয়ার সেকেন্ডারি স্কুলে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার এক ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় ফ্রন্টিয়ার সেকেন্ডারি স্কুলে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই ছাত্রটিকে পুলিশে সমঝে দেন, যদিও পুলিশ তার প্রাথমিক তদন্তে পিস্তলটি এয়ারগান হিসেবে চিহ্নিত করে ছাত্রটিকে সেদিন বিকেলেই ছেড়ে দেয়। পুলিশ যদিও বিষয়টি তাদের তদন্তে সিরিয়াস অফেন্স নয় বলে দাবি করেছে, তবুও আমরা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তাশীল। পুলিশ বলছে এটি সামান্য এয়ারগান ছিল যা অনলাইন থেকে সহজেই কেনা যায়। তারা ছাত্রটিকে একটু কাউন্সেলিং করেই ছেড়ে দেয়। তিনি বলেন, অনেক অভিভাবক ছাত্রটিকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন যাতে ছেলেটিকে স্কুলে এসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। গোটা বিষয়টি স্কুল কর্তৃপক্ষ দফায় দফায় পর্যালোচনা করছেন বলে জানান স্বপন বাবু। শিক্ষক দিবসের ঠিক প্রাককালে একটা বিশেষ কারণে আজকে আমাদের স্কুলে সাংবাদিক ভাই বোনদের আমরা ডাকতে বাধ্য হয়েছি। যে বিষয়ে আমরা এখানে একটা স্কুলের পক্ষ থেকে স্পষ্টীকরণ দিতে চাইছি, সেটা হচ্ছে যে গত 30 অগাস্ট শনিবার আমাদের স্কুলের এক ছাত্র, ওর নাম শ্যাম কুড়ি, বাবার নাম সমরজিৎ কুড়ি, সে ক্লাস 11-এর আর্টস স্টুডেন্ট ছিল। তো ওই ছাত্র ওই দিন যে ঘটনাটা ঘটেছিল আমি একটু সংক্ষেপে বলছি। যে শনিবার আমাদের 4th পিরিয়ডে ক্লাস ছুটি হয়ে যায়। তো ওই 4th পিরিয়ডে যখন আমার একজন বিষয় শিক্ষক সুশোভন দাস মহাশয় এখানে বসে আছেন, উনি যখন ক্লাস করতে গেলেন তখন ক্লাসে ঢোকার পরে ওই ছাত্র শ্যামপুরি ওর ব্যাগটা যেন একটু সন্দেহজনকভাবে ব্যাগে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। তো তখন আমার বিষয় শিক্ষক সুশোভন দাস তিনি ভাবছেন যে হয়তোবা ওর ব্যাগে কোনো মোবাইল ফোন বা এমন কিছু আছে, তার জন্য বোধহয় সে সন্দেহজনকভাবে তার ব্যাগটা খোঁজাখুঁজি করছে, নাড়াচাড়া করছে। তো কারণ মোবাইল ফোনটা আমাদের স্কুলে শুরু থেকেই আমরা কোনো সময় ছাত্রদেরকে আমরা অ্যালাউ করি না, ওটা করলে আমরা অনেক সময় সিজ করি, ফাইন করি ইত্যাদি ইত্যাদি। তো উনি সন্দেহবশত ওই ছাত্রটার ব্যাগ যখন খুঁজে দেখলেন তখন পাওয়া গেছে ওর ব্যাগে একটা হ্যান্ডমেড একটা পিস্তলের মতোই বা পিস্তলই বলা যায়। তো তখন কিন্তু ক্লাসে হইচই হয়ে গেছে। ওই ক্লাসে শিক্ষক ছাত্র সবাই মিলে সবাই ওই জিনিসটা দেখার পরে প্রায় ভয়ে ভয়ে আতঙ্ক। তো সঙ্গে সঙ্গে শিক্ষক ওই ওয়েপনটা আমার কাছে নিয়ে এসছে। আমার কাছে আনার পরেই এটা আমারও খুব অবাক লেগেছিল যে ছাত্র হয়তোবা কোনো খেলনা নিয়ে আসতে পারে, কিন্তু এই ধরনের একটা বন্দুক বা পিস্তল যা দেখতে মনে হয়েছিল এটা নিয়ে ক্লাসে প্রবেশ করেছে। এটা বিশাল একটা ভয়ের ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। সঙ্গে সঙ্গে আমি এটা জব্দ। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির আহ্বানে 6 সেপ্টেম্বর শ্রীভূমি জেলার সাধারণ ধর্মঘটের ডাক। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আগামী 6 সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এ নিয়ে আজ সংগঠনের সদস্যরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী 2024 সালের 19 নভেম্বর কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই 24 ঘন্টার মধ্যেই স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার পর বিভিন্ন সংগঠনের প্রতিবাদ জানিয়েছে। জেলার নাম পরিবর্তন তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই আগামী 6 সেপ্টেম্বরের এই সাধারণ ধর্মঘটকে সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সদস্যরা। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে রজত চক্রবর্তী বলেন, গতকাল শ্রীভূমি জেলার পাথারকান্দিতে এসে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীভূমি নামটি তিনি দেননি, সেটা দিয়ে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মুখ্যমন্ত্রীর এই কথার বিরোধিতা করে রজত চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে বিকৃত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অগণতান্ত্রিক নীতিমণি শইকীয়া কোন নীতিমণি শইকীয়া কোন হয় তেওঁ? রবীন্দ্রনাথ চাই ডাঙর মানুহ নেকি তেওঁ? রবীন্দ্রনাথ চাই নীতিমণি শইকীয়া তো বলেননি যে উনি রবীন্দ্রনাথ থেকে বড় মানুষ। আরে মই নাচাও নহয় প্ৰতিদিন চেনেলৰ কোনো টিআরপি আছে নেকি? টিআরপি থাকিলে ফার্স্ট টিআরপি যেটো আছে, সেকেন্ড টিআরপি যেটো আছে এটো মই চাওঁ, আৰু বাকীবিলাক চেনেল আমি নাচাওঁ। কোন হয় নেকি তোমার? এই যে দ্য ওয়ে অফ রিপ্লাই, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার যে ধরন, এবং নীতিমণি শইকীয়াকে ওনার যদি ব্যক্তিগত কোনো
ডিফারেন্স থেকে থাকে আমি জানি না, কিন্তু যেভাবে মিতুমণি শইকিয়া করিমগঞ্জে এসে রবীন্দ্রনাথ সম্বন্ধে যতটুকু তথ্য এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে যতটুকু উপস্থাপন করেছেন, আমি মিতুমণি শইকিয়া আজকের এই সাংবাদিক সম্মেলনের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি সেই দিনের সম্মেলনে আমি ছিলাম না, এবং তথ্য সহ বলেছেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি আরেকটা কথা বলতে চাই, যে আজকে মুখ্যমন্ত্রী যে কালকে আবার রিপিট করে বলেছেন যে মই দিয়া নাই এই নামটুকু, শ্রীভূমি নাম মই দিয়া নাই, রবীন্দ্রনাথ ঠাকুর দিছে। এগেইন রিপিটেড এগেইন বাই স্টাডি। কোন জায়গায় উনি সেটা পেয়েছেন? দেশ স্বাধীন হয়েছে কবে? 1947 ইংরেজিতে 15ই আগস্ট। দেশ ভাগ হয়েছে কবে? আর রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেছেন কবে? 1941 ইংরেজিতে। তো তথ্যকে বিকৃত করে, ইতিহাসকে বিকৃত করার যে প্রচেষ্টা, আমি করিমগঞ্জের যারা দিগ্গজ, যারা রবীন্দ্র চর্চা যারা করেন, যারা রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর মহাসাগর বললেও কম হবে। সমগ্র বিশ্বের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরণ্য মানুষ। সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে না জেনে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিকৃত করার যদি কেউ প্রচেষ্টা করে, সেটাকে বাধা দেওয়া কর্তব্য বলে আমি মনে করি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, অন্যায় করা যেভাবে অপরাধ, অন্যায়কে মেনে নেওয়া ঠিক সেইভাবে অপরাধ। তাই রবীন্দ্র চর্চা যারা করছেন করিমগঞ্জে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যারা চর্চায় বরাবরত্বকার আছেন, তাদের কাছে অনুরোধ যে মুখ্যমন্ত্রীর এই বিকৃত বক্তব্যের আপনারা জবাব দিন, আপনারা এগিয়ে আসুন। 6 সেপ্টেম্বর আমাদের এই নাগরিক কমিটি অর্থাৎ করিমগঞ্জ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি, যেটা গত 12 ফেব্রুয়ারি যেটা গণ অভিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছিল, সেই কমিটির মাধ্যমে আমরা দীর্ঘ 7 মাস ধরে আমরা একটার পর একটা আন্দোলন করে যাচ্ছি, এবং এই আন্দোলন করার পরও মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই এই বিষয়ে। তারপরেই আমরা বাধ্য হয়ে আমরা আগামী, প্রথমে এই কথাটা বলে নেই, আগামী 3 সেপ্টেম্বর আমরা বন নয় এই সাধারণ ধর্মঘট আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা জানলাম যে সেই দিন করম পূজা থাকা আছে, সেই করম পূজা থাকায় সেটাকে আমরা চেঞ্জ করে 6 তারিখ করব। আমরা এই 6 সেপ্টেম্বরের আন্দোলনকে সফল করে তোলার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন। ইন দি মিন টাইম, যে গতকাল যে হেমন্ত বিশ্ব শর্মা সে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে যে কথাগুলো বললেন, ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি, এটার বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করছি। অনেকে বলছে যে শ্রীভূমি তো সুন্দর নাম, শ্রীভূমি, তাহলে আন্দোলন কেন করব? আমরা বলছি শ্রীভূমির নাম সুন্দর নয়, এটা তো আমাদের বক্তব্য না। শ্রীভূমি নাম ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে করিমগঞ্জের নামটা কেন বদলাবে? বদলানোর একটা কারণ তো থাকবে। কোনো কারণবিহীন অবস্থায় এটা বদলানো হলো, এবং জনগণের মতামতকে তোয়াক্কা করা হলো না, কোনো গণতান্ত্রিক রীতিনীতি পালন করা হলো না, কোনো ধরনের যে মানে মানে নীতি নিয়ম বহির্ভূতভাবে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এটা করা হলো, সেটা আমরা মানতে পারি না। এই অবস্থায় আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য এই নাগরিক কমিটি গঠন করা হলো। এই নাগরিক কমিটিতে যেভাবে মানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, এই নাগরিক কমিটিতে কিন্তু আবার অরাজনৈতিক
ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষরা আছেন এই নাগরিক কমিটিতে, আপনারা সাংবাদিকরা জানেন। এখন আমি যে কথাটা বলতে চাইছি, এই যে লঙ্গায় এলসি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র প্রদান কংগ্রেসের। এলসি রোডের কাজ সামনে পূজাও হয়েছে। অ্যাকচুয়ালি যারা কন্ট্রাক্টরের কাজ পায় দায়িত্ব হইল যে ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্টের, কিন্তু ডিপার্টমেন্টের কাজ করে, কিন্তু আমরা দেখতে পাইলাম না যে কাজ পর আমরা সমস্যা যত দিনকার বাড়ে এই অঞ্চলের মানুষের ধুলা বালু যন্ত্র। আজকে একটা মেমোরান্ডাম লই আইছে তারা যে কাজ কিনা ওই বলি না, তারা আরো দুর্ভোগ থাকবো। আজকে তার কাছে তো কোনো অস্ত্র নাই, অস্ত্র তো হলো পিডাব্লিউডি সব। এখন যে কন্ট্রাক্টরে কাজ পাইছে বহুত বড় কন্ট্রাক্টর আমরা জানি, কিন্তু কাজ স্লো, যেটার লেগে আমরা মানে চিন্তিত। আগামী কিছুদিনের মধ্যে আমরা দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজা আমরা আজকে একটা মেমোরান্ডাম নিয়ে আসছি লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে করছে এলসি রোড যেটাকে বলে। তো এলসি রোডে অনেক আগেই কাজ স্যাংশন হয়ে কাজ অ্যালটও করা হয়েছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু কেস ছিল, ওটা কম্প্রোমাইজ হলো। তারপরে যখন কাজ আরম্ভ হওয়ার পরে কাজ অনেক মানে স্লো হচ্ছে, যেটার জন্য এখানের মানুষের দুর্ভোগ, এত দুর্ভোগ হচ্ছে। বৃষ্টি হলে কাদার জন্য কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, এবং যখন রৌদ্র দেয় তখন ধুলা বালিয়ে মানুষের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। আজকে আমি দেখতে পাচ্ছি বিগত 2 বছর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের করিমগঞ্জের মানে শিবভূমি শহরের বা শিবভূমি সংলগ্ন যারা গ্রাম আছে, শহরতলি বলে যাকে, এই শহরতলি গ্রামগুলোতে রাস্তাঘাটের কাজ খুব স্লো হচ্ছে। এক কন্ট্রাক্টর নিয়ে নেয় অনেকটা কাজ, কিন্তু ওরা কীভাবে ম্যানেজ করে পিডাব্লিউডিকে অফিসকে কীভাবে ম্যানেজ করে আমরা জানি না, কিন্তু ওরা কাজ স্লো হচ্ছে। কাজ স্লো, তার জন্য আমাদের সমস্যা। যাই হোক, আজকে এই কাজের তদারকি করতে লাগে আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক, কিন্তু নর্থ করিমগঞ্জের বিধায়ক আমাদের এখান থেকে পালিয়ে কিন্তু চলে গেছেন উনি অন্য কোথাও ওনার তকদির বানানোর জন্য। তো যাই হোক, ওনার তকদির উনি যেখানে খুশি বানাও, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি এখনও নর্থ করিমগঞ্জের বিধায়কই আছেন। উনি যদি ওইগুলা খবরদারি না করেন তাহলে সত্যি আমাদের করিমগঞ্জের মানুষের সবারই অসুবিধা। উনি যদি থাকতেন না তাহলে অন্য কথা। উনি আমাদের করিমগঞ্জের শহরাঞ্চলেও, আজকে আমরা কিছুদিন আগে NHIDCL এর ইয়েতেও আমরা গেছিলাম, আজকে ন্যাশনাল হাইওয়ের রাস্তা মানে অবস্থা অনেক খারাপ। আজকে আমি দেখতে পাই কখনো নিউজে উনি বক্তব্য রাখেন, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কে মুঘল কে আজমল কে এগুলা বক্তব্য রাখেন। এগুলা না রেখে আমি মনে করি আজকে আমাদের রাস্তাঘাট নিয়ে যদি উনি একটু সরব হতেন। উনি এখনও এখানেরই বিধায়ক, আমি তার জন্য বলছি। উনি যদি রিজাইন দিয়ে চলে যেতেন তাহলে এক কথা ছিল, উনি তো রিজাইন দেননি। কিন্তু উনি যেহেতু উনি আছেন, আমি মনে করি মানুষকে দোষাদোষি করা থেকে যার জন্য মানুষ ওনাকে বিধায়ক বানিয়েছে, ওই কাজে যদি উনি থাকতেন তাহলে মনে হয় আমাদের করিমগঞ্জবাসীর জন্য ভালো হতো। ওনার একটা সত্যি কথা, ওনার একটা নেগেটিভ একটা তৈরি হচ্ছে, যেটা উনি এখানে বিধায়ক কিন্তু উনি কাজ অন্য জায়গায় করছেন, আমাদের এই করিমগঞ্জ শহরে কোনো কাজ করছেন না। যাই হোক, উনি আমার মনে হয় না, উনি তো আমি দেখতে পেরেছি যে উনি আমার গতকালকে আমি শিলচরে CM আসছেন, CM এর সাথে সাথেও দেখেছি আজকে যে করিমগঞ্জবাসীর যে দুর্ভোগ, আজকে উনি বলতে পারছেন একবার হলেও যে এত দুর্ভোগ, রাস্তাঘাট এত খারাপ, আপনি একবার দেখেন বা এসে আমাদের এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আমার মনে হয় না উনি বলেছেন, উনি বললে নিশ্চয়ই উনি মিডিয়াতে বলতেন, কিন্তু করছেন না কিছু।
উনার উচিত করার, উনি যদি এগুলো করেন না তাহলে কারো সম্বন্ধে কোনো কমেন্ট করার কোনো রাইট নাই আমি মনে করি। পূরণ কমিটি ভেঙে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের 31 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফে মঙ্গলবার আয়োজিত এক সভার মাধ্যমে 31 জন সদস্যকে সঙ্গে নিয়ে বরাক উপত্যকা ভিত্তিক এক নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি বরাক উপত্যকার ট্রাক চালকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে আগামীতে কাজ করে যাওয়ার পাশাপাশি সরকারের উপর চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে নতুন কমিটির পদাধিকারী সহ বিভিন্ন সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, জনগণের সেবা দিতে গিয়ে উপত্যকার ট্রাক চালকরা বিভিন্ন সামগ্রী বোঝাই করে বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করে থাকেন, কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় যে ট্রাক চালকরা প্রকৃত সম্মানটুকু থেকে বঞ্চিত থাকেন। প্রতিবেশী মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, হাফলং ও নাগাল্যান্ড সহ বিভিন্ন রাজ্যে তারা নিত্যদিনের বিভিন্ন সামগ্রী আনা নেওয়া করে থাকেন এবং সেই কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হলে সময়মতো অ্যাম্বুলেন্স পরিষেবাও পান না। 31 জন সদস্যকে সঙ্গে নিয়ে গঠিত নতুন কমিটির সদস্যরা আগামীতে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় লড়াই চালিয়ে যাবেন বলে এদিন জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাচিত সভাপতি সিপার আহমেদুল লস্কর, সাধারণ সম্পাদক রানা মজুমদার, বাহারুল ইসলাম লস্কর, নামাল ইসলাম লস্কর, আমজাদ হোসেন লস্কর, আক্তার হোসেন লস্কর সহ বিশিষ্ট সদস্যরা সহযোগিতা করছে। অতদিন থেকে ইউনিয়নটার ধরো কোনো কাজকর্ম আমরা বন্ধ আসলো, এখন আজকে আমরা কমিটিটা গঠন করছি। আমরা সুন্দরভাবে চলতাম ড্রাইভারগুলা লইয়া, আর আমরা প্রশাসনেও কিছু হেল্প করার লাগি যে আমরা ড্রাইভারগুলা মিজোরাম গেলে এখানে অ্যাক্সিডেন্ট হয়, এখানে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, এখানে আনতে হইলে ড্রাইভার হলো বেজান হ্যারাসমেন্ট হয়, ড্রাইভার বেশিরভাগ গরিব। এই কারণে আমরা প্রশাসনের কাছে আজকে আমরা যে আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরের ডিসিএসপি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখি আর আমরা যারা আমরা লগে একটু সহযোগিতা করার, আর আমরাও সহযোগিতা করে যাব। সমস্যাটা এটা হলো সমস্যা যে আমরা রাস্তার ড্রাইভারগুলো অনেক প্রবলেমও পড়ে, যেমন গুয়াহাটিতে গাড়ি আইতে বা গুয়াহাটিতে শিলচর গাড়ি ঢুকতে সময়, শিলচরতে আইজল যেতে সময় রাস্তাতে অনেক প্রবলেম থাকে, রাস্তাঘাট খারাপ থাকে, ব্লক থাকে, এরপরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায়। যার কারণে আমরা কমিটিটা নতুনভাবে বনছে, বনিয়ে আমরা এই রাস্তার যে ড্রাইভারের যে অসুবিধা যেগুলো আছে ওগুলা আমরা সবে প্রশাসন সাহায্যে আমরা এই প্রবলেমটা সলভ করতাম। আর আমরা এই অনুরোধটা হলো প্রশাসনের কাছে যে আমরা ট্রাক গাড়ি ড্রাইভারগুলা রাস্তাঘাটে বড় হ্যারাসমেন্ট হয়, আপনার কাছে আমরা এটা ওইদেশ থেকে ওই দেশে মাল আনা নেওয়া করি, কিন্তু আমরা প্রায় সময় ভিডিও ক্লিপও দেখা যায় বা প্রায় সময় নিজের চোখের সামনেও দেখা যায় আমরা ট্রাক ড্রাইভারগুলো যে সাইরেলা পয়সার ইজ্জত দেন না। ওই কোনো জায়গার প্রশাসনের কাছেও আমরা নির্যাতিত হই, আর কোনো জায়গার পাবলিকের কাছেও নির্যাতিত হই। আমরা মানে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সব ড্রাইভারগুলো মিলিয়ে আজকে আমরা কমিটি গঠন হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা কইতে চাই আর ওটাও আমরা যাতে সবে কিছু একটা সুনজরে দেখই, আর আমরা তোরা একটা হেল্প করেন প্রশাসনের, মানে প্রশাসনের সবে মিলিয়া বা দেশবাসী সবে মিলিয়া আমরা। ধলাই মাতৃভূমি কাপের ফাইনালে পৌঁছলো ইন্ডিয়ান এফসি। খেতাব দখলে মাত্র এক কদম দূরে ইন্ডিয়ান এফসি। মঙ্গলবার প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবলের মেগা ফাইনালে উঠল ইন্ডিয়ান এফসি। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ব্রাইট স্টার এফসিকে 2-1 গোলের ব্যবধানে পরাস্ত করে 2025 সালের মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে চলে যায় ইন্ডিয়ান এফসি। এদিন গোটা মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ, মাঠে ছিল না তিল ধারণের জায়গা। এদিন প্রথমার্ধের খেলায় 2-1 গোলের লিড পায় ইন্ডিয়ান এফসি। খেলার 8 মিনিটের মাথায় ডি বক্সের সামনে পেনাল্টি পেয়ে যায় ব্রাইট স্টার ক্লাব, সেখান থেকে গোল করেন চোঙ্গা এবং এগিয়ে যায় ব্রাইট স্টার। কিন্তু খেলার 25 মিনিটে ইন্ডিয়ান এফসিকে সমতায় ফেরান বিয়াক্কিমা এবং 30 মিনিটে ডেভিড অসাধারণ গোল করে ইন্ডিয়ান এফসিকে প্রথমার্ধের 2-1 গোলে এগিয়ে রাখেন। টান উত্তেজনা, আক্রমণ ও প্রত্যাক্রমণে বেশ জমে উঠে দ্বিতীয়ার্ধের ম্যাচ। দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। শেষমেশ 2-1 গোলে বাজিমাত করে ইন্ডিয়ান এফসি এবং প্রথম দল হিসাবে চলে যায় বহু কাঙ্ক্ষিত মাতৃভূমি কাপ
এর ফাইনালে। রাজনগর এবং তাদের বিপক্ষে ইন্ডিয়ান এফসি, তো দুটি দলই এখানে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক আজকে খেলা হয়েছে। এর মধ্যে 2-1 গোলের ব্যবধানে ইন্ডিয়ান এফসি আজকে জয়লাভ করে ফাইনালে প্রবেশ করেছে। অনেক অনেক শুভেচ্ছা ইন্ডিয়ান এফসি দলকে। তৎসঙ্গে ভালো খেলার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো ব্রাইট স্টার ক্লাবকেও। আর আমাদের দ্বিতীয় সেমিফাইনাল সেটা অনুষ্ঠিত হবে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায়, এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ইয়ংস্টার ক্লাব লোকনাথপুর, আর তার বিপক্ষে খেলবেন টিএইচপি আরজানপুর এফসি। আর ফাইনাল খেলা কবে? ফাইনাল খেলা আমাদের 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 7 সেপ্টেম্বর আমাদের ফাইনাল খেলার তারিখ, এবং এখানে ফাইনাল খেলাকে একটা ঐতিহাসিক করে তোলার জন্য আমরা এখানে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি, যেটা দুপুরে 1 ঘটিকার থেকে শুরু হবে। বিভিন্ন ইভেন্ট এখানে দেখানো হবে, যোগা আছে, আমাদের ডান্স প্রোগ্রাম আছে বিভিন্ন ভাষাভাষীর, সেই প্রোগ্রামগুলো একের পর এক চলতে থাকবে এবং কিক অফ হবে বিকাল 3 ঘটিকায়। দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যে চলা উচ্ছেদ নিয়ে মাদানির বিরোধিতা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কে মাদানি, মাদানির বাহাদুরি কেবল কংগ্রেস শাসনের, বললেন হিমন্ত। শিলচরে ফের আটক ভুয়া চিকিৎসক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ আটক করল ভুয়া চিকিৎসক মীর হোসেন আহমেদ বরভইয়াকে। শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গুণদেশানন্দজির হাতে ধরে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নতুন মহিলা ছাত্রাবাসের শিলান্যাস। উধারবন্দের পানগ্রাম এলাকায় ওভারলোড টুকটুক দুর্ঘটনাগ্রস্ত। এমবিআই দেখে পালানোর চেষ্টা করলে মাঝ সড়কে পাল্টি খায় টুকটুকটি। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।